আমরা এমন একটা সময়ে বাস করছি যখন আমরা আমাদের কাছে মিডিয়া ইনফরমেশন এই বিষয়গুলো খুবই ওপেন। একটা সময় ব্যবসা হতো এখন থেকে 20 বছর আগে, তখন মানুষ এত অ্যাওয়্যার ছিল না। এখন কিন্তু মানুষ এগুলো জানে এবং সবাই সবাই মানে অধিকাংশ মানুষই আপনার কোয়ালিটি প্রোডাক্ট খোঁজে। সুতরাং এই যে কোয়ালিটি প্রোডাক্ট খোঁজে, এটি তো অবাধ তথ্য প্রবাহের কারণে মানুষের কাছে তথ্য যাচ্ছে এবং ভোক্তা হিসেবে মানুষ এটি করছে। আপনিও করছেন, শুধু আপনি ব্যবসা করছেন দেখে আপনি করছেন না তা নয়, আপনারাও কোয়ালিটি প্রোডাক্ট মানুষকে দেওয়ার বিষয়ে আপনারা বদ্ধপরিকর। আমরা যারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে কাজ করছি, আমরাও চাই যে আপনারা এই জিনিসগুলি ঠিকঠাক মতো করবেন, তাহলে আপনারা নিজেরাও উপকৃত হবেন, ভোক্তা উপকৃত হবে। আমরা যদি কোনো বৎসর গোটা বৎসরে অভিযান চালাই, মনে করেন যে 10,000 অভিযান চালালাম, একটা কাজের বেড়া হলো না, তখন আমরা গভর্নমেন্টকে প্রাউড করে বলতে পারবো যে আমরা এগুলো সব ঠিকঠাক করে ফেলছি, কোনো জরিমানার কোনো পথ পাই নাই। সুতরাং এটি আমাদের জন্য, আমরা আসলে ওই অবস্থায় যেতে চাই। সুতরাং এটি এই পুরো জার্নিতে আপনাদের অংশগ্রহণ প্রয়োজন। রাজশাহীতে যে চেম্বার নেতৃবৃন্দ আছেন, আপনারা এখানে সভাপতি এবং অন্যান্য ডাইরেক্টর বৃন্দ আছেন, আমরা 2 দিন যাবত এখানে আছি এবং আপনাদের সবাইকে আমরা খুব ভিজিলেন্ট দেখেছি, ভাইব্রেন্ট দেখেছি। আপনারা যদি এই দায়িত্বটি নেন, দয়া করে যে মানুষের কি যে প্রোডাক্ট আপনারা পৌঁছে দিবেন সেটি যাতে কমন মানুষের স্বার্থ রক্ষা হয়। আবার আপনারা ব্যবসাও করবেন, আপনার ব্যবসা তো আটকাচ্ছি না, অবশ্যই ব্যবসা করবেন, কোয়ালিটি প্রোডাক্ট দিবেন, ব্যবসা করবেন না, অবশ্যই করবেন। তো সেখানে এই জিনিসগুলোর প্রচারণার দায়িত্ব চেম্বারকে নিতে হবে। আমরা অনুগ্রহ করে এটি চেম্বার সভাপতি এবং অন্যান্য ডাইরেক্টররা এখানে আছেন, এতে যদি আমাদের দিক থেকে কোনো সাপোর্ট লাগে, আমার মনে হয় যে আমার সম্মানিত মহাপরিচালক মহোদয় বিন্দুমাত্র কার্পণ্য করবেন না। আপনাদের যদি কোনো সচেতনতা বৃদ্ধিতে আপনারা কোনো প্রোগ্রাম নেন, আমাদের তরফে আমরা আমাদের অ্যাসিস্ট্যান্স অফকোর্স এক্সটেন্ড করব এবং আপনাদের ব্যবসা উন্নয়নে যা যা করা দরকার আমাদের দিক থেকে আমরা করব। তবে আপনাদের সমস্যাটা আমাদের জানা খুব জরুরি, যে আপনারা ব্যবসা করতে গিয়ে কী প্রবলেম ফেস করছেন, আমাদের আসলে আপনাদের কি আমাদের কাছ থেকে কী চাচ্ছেন। একটা ইন্টারেক্টিভ সেশন হবে আপনাদের সাথে, সেই সময় হয়তো আমরা এই জিনিসগুলো এক্সপেক্ট করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। আমরা যারা বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করেছি আমরা জানি যে প্রাইভেট সেক্টর কতটা গুরুত্বপূর্ণ, এবং এটি আপনারা জানেন যে এই বাংলাদেশ এই 53 বছর স্বাধীনতার পরে আজকে যে পর্যায়ে আছে, আমরা যত উন্নয়নের কথা বলি, যা কিছুর কথাই বলি, সেখানে কিন্তু আমি বলি যে প্রাইভেট সেক্টরই কিন্তু মূল স্টিয়ারিং সিটে বসে আছে, এবং আপনারাই কিন্তু এই বাংলাদেশকে আজকে উন্নয়নের যে জায়গায় সেখানে নিয়ে গেছেন। আমাদের স্ট্যাটিস্টিক্স বলে জিডিপির যে কন্ট্রিবিউশন, সেখানে বাংলাদেশের প্রাইভেট সেক্টর সেখানে কিন্তু 84% তার কন্ট্রিবিউশন। আজকে বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখেছেন, তিনি সেই স্বপ্ন অনুযায়ী একটা অংশে সফল, যেটি মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্তক্ষয়ী অনেক ক্রিয়ার মাধ্যমে যে স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশে সেই মুক্তি এবারের সংগ্রাম, যে মুক্তির সংগ্রাম, যে সেখান থেকে যে অর্থনৈতিক যে মুক্তির কথা উনি পরবর্তীতে বলেছেন, সেই জায়গায় কিন্তু এই 53 বছরে আমরা যদি এখন যোগ বিয়োগ করি, সেখানে আমাদের যে বলবো ব্যালেন্স শিট, সেখানে যেমন অর্জন আছে, সেখানে আবার অনেক কিছু বলবো যে অনেক অন্ধকার জায়গায়ও আছে। যে প্রাইভেট সেক্টর আজকে এখানে বললাম যে স্টিয়ারিং সিটে বসে দেশটাকে এইখানে নিয়ে আসছেন, কিন্তু এখানে আপনারা যারা মুরব্বীরা বসে আছেন বা দীর্ঘদিন এই ব্যবসার সাথে জড়িত, এবং আমাদের ধর্মেও তো কি বলা আছে যে, এবং আমাদের যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কিন্তু প্রফেশন ছিল ব্যবসা, এবং তিনি যে প্রথম যে বিবাহ করেছেন বিবি খাদিজা, তিনি কিন্তু সেই মক্কা নগরীতে একজন খুব সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন, এবং এই ব্যবসাকে কিন্তু ইসলামে পুরোপুরি হালাল করা আছে। কিন্তু ঠিক এই মুহূর্তে আমি যদি নিউজ পেপারগুলো দেখেন, আপনি এক সপ্তাহের নিউজ পেপারগুলো দেখেন, ব্যবসায়ী মানে হলো মুনাফাখোর, ব্যবসায়ী মানে কালোবাজারি, ব্যবসায়ী মানে অবৈধ পয়সা। তাহলে 84% যার কন্ট্রিবিউশন, আমরা কেন এই তকমাটা দিয়ে দিয়েছি? এবং দেখেন সমস্ত প্রচারগুলো কিন্তু হচ্ছে কি
যে এই ব্যবসায়ীরাই আপনার এই যত কিছুর জন্য দায়ী। সব ব্যবসায়ী কি অসৎ? যদি সব ব্যবসায়ীরা অসৎ থাকতো তাহলে তো এই দেশ তো রান করতো না। এই যে 84% যে জিডিপির কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন তো থাকতো না। এবং এখন এখানে বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাসের অনেকগুলো ব্যবসায়িক গ্রুপ তৈরি হয়েছে, কর্পোরেট গ্রুপ তৈরি হয়েছে। সেটি ভালো মন্দ বিভিন্ন ডিবেট আছে, সিন্ডিকেটের বিষয়ে অনেক ডিবেট আছে। কিন্তু একটা জিনিস দেখেন যে আজকে আমাদের সেই স্বাধীনতার সময় আমাদের 7.5 কোটি মানুষ ছিল, সেখানে আমাদের খাদ্য সাপ্লাইটা আমরা দিতে পারতাম না, অনেক স্কারসিটি ছিল। এবং সেখানে যে জাহাজ, সেই জাহাজটা যদি সময় মতো দেশে না আসতো তাহলে কি হতো, হয়তো যে আপনার একটা বড় ধরনের একটা ক্রাইসিস তৈরি হতো। এখন অন্তত পক্ষে দাম নিয়ে অনেক সমস্যা আছে, কিন্তু খাদ্যের কিন্তু কোনো ঘাটতি নেই। বাজারে যান, আপনি সমস্ত কিছু পাবেন। এরপরও যেটি হয় সেটি হলো যে আজকে আমরা সাহেব বাজারে এই দুপুরবেলা গিয়েছিলাম, সেখানে আমি নিজে লেবু কিনেছি এবং সেটি হলো 10 টাকা লেবুর হালি, এবং আমি 100 টাকায় বোধহয় প্রায় 3.5 ডজন লেবু কিনেছি। আমরা এখানে দেখলাম সাহেব বাজার, এটি তো একটি মেট্রোপলিটন সিটি, সেখানে কোনো সবজি আপনার 35 থেকে 40 টাকার উপরে নেই। কিন্তু দেখেন এই 7 দিন 8 দিনের নিউজগুলো দেখেন যে বাজার আগুন, বাজার দ্রব্যমূল্য লাগামহীন। আসলে অনগ্রাউন্ডের সাথে কিন্তু ওই জিনিসগুলো যাচ্ছে না। ইভেন দেখেন এটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে গত ক্যাবিনেট মিটিং, গত সোমবারে ওনাকে কিন্তু একটা ইনস্ট্রাকশন দিতে হয়েছে। বলা হচ্ছে কি যে সামনে আসন্ন কোরবানি এবং সেখানে মশলার দাম, এবং সেই জায়গায় কি প্রচার করা হচ্ছে, প্রচারটা করা হচ্ছে যে এলসি পাচ্ছে না। আমাদের এখানে যে মশলাগুলো আছে এগুলো অনেকগুলোই আসে সেই ল্যাটিন আমেরিকা থেকে, সেই হন্ডুরাস থেকে আসে, গুয়েতামালা থেকে আসে, আমাদের এলাচি, আমাদের অনেকগুলো লবঙ্গ, এগুলো ওই সব দেশ থেকে আসে। আমাদের কোরবানি তো সমাগত, এই পণ্যগুলো কবে আসে? এটি অলরেডি 3 মাস আগে আমাদের যা আছে মজুদ করা হয়ে গেছে। আমি আজকে এখানে একটা গোডাউনে গেলাম, একটা মশলার গোডাউনে, এবং সেখানে দেখলাম যে পরিমাণ ওই একটা গোডাউনে আছে, আমার তো মনে হয় যে রাজশাহী বিভাগকে মশলা দিয়ে ওখানে আপনার সাপ্লাই দিতে পারবে। তাহলে এই যে প্রচারগুলো, এই প্রচারগুলো কেন করা হচ্ছে? অর্থাৎ এই প্রচারগুলো এই জন্য করা হচ্ছে যে এই দেশে যারা সৎ ব্যবসায়ী আছে, এবং 95%ই সৎ ব্যবসায়ী, তাদেরকে আপনার প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে। অর্থাৎ আমরা মনে করছি কি যে সব ব্যবসায়ীরাই হলো অপরাধী, সব ব্যবসায়ীকেই একটি তকমা লাগিয়ে দিচ্ছে, একটা নেগেটিভ তকমা। তো সেই জায়গা থেকে কীভাবে বেরিয়ে আসা যায়? বেরিয়ে আসার ক্ষেত্রে যে বিষয়টি, সেটি আমরা এফবিসিসির সাথে কাজ করছি, এবং সেখানে আমরা এফবিসিসি থেকে যে সাপোর্টগুলো পাচ্ছি, অর্থাৎ এই জায়গায় যে অ্যাসোসিয়েশনগুলো আছে, এই জায়গায় যে বাজার কমিটিগুলো আছে, যদি পাইকারি বা খুচরা বাজারের দামের পার্থক্য থাকে, সেইখানে কিন্তু আপনারা এই রাজশাহীর এই চেম্বার, সেখানে কিন্তু আপনারাই হলো অ্যাপেক বডি এইখানকার জন্য। সেই জায়গায় আপনাদেরকে আমি আরও একটু এনগেজমেন্ট চাচ্ছি। যে এনগেজমেন্টটা কি, সেটি হলো যে আমরা যে আইনগুলো আছে সেখানে আমাদের পাকা ভাউচার রাখার কথা, সেখানে আপনাদের যেগুলো বেস্টের ম্যান্ডেটরি প্রোডাক্ট, যেগুলো প্যাকেটজাত প্রোডাক্ট, সেগুলো ঠিকমতো আছে কিনা। এবং আপনারা ভালো করেই জানেন কোন ফ্যাক্টরিতে বেসিকের সেখানে 2 নম্বর জিনিস বিক্রি হয়। আমি ওই জায়গায় আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা আপনাদের ক্রেডিবিলিটি, আপনাদের যে যে বিষয়টির যে তকমা লাগিয়ে দিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হলে সেই এনগেজমেন্টটা কি, যে আপনাদেরকে ওখান থেকে ওই বিষয়গুলো আইডেন্টিফাই করতে হবে। সেই আইডেন্টিফাই কি, যে ওই জায়গায় ভেজাল জিনিস বিক্রি হচ্ছে, ওই জায়গায় মার্কেট অস্থির করে ফেলছে। এবং এটি যদি আপনারা নিজের থেকে যদি উদ্বুদ্ধ হয়ে না করেন, তাহলে কিন্তু আপনাদের ওই তকমা বহন করতে হবে, এবং সেটি ভবিষ্যতে কত ভয়াবহ আমি জানি না। এই 7ই জানুয়ারি নির্বাচনের পরে মন্ত্রিসভা গঠন করা হয়েছে, সেখানে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়কে আমাদের মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, এবং উনি খুবই ডাইনামিকভাবে কাজ করছেন। উনি দায়িত্ব নিয়েই কিন্তু প্রথমেই কিন্তু গিয়েছেন বাজারে বাজারে, আমাকে নিয়ে উনি প্রথম দিন দায়িত্ব নিয়েই উনি আমাদের যেটা মহৎপুর চালের আড়তে গেছেন, ওনাকে নিয়ে আমরা চট্টগ্রামের খাতুনগঞ্জে গিয়েছি, আমাদের ঢাকার মৌলভীবাজারে গিয়েছি। এবং সেই জায়গায় কিন্তু উনি একটা, যেহেতু ওনার ব্যাকগ্রাউন্ডটা ওই রকম আপনাদের কমিউনিটি থেকে আসছে, ওনার বাবাও ব্যবসা করতেন এবং উনিও ওই একটা জায়গা থেকে আসছেন, উনি কিন্তু একটা মেসেজ দিয়েছেন, সেটি হলো
আমাদের পুলিশিং করে বা আমরা ধরপাকড় করতে চাই না, কিন্তু সেই জায়গায় একটা প্রশ্ন, এই যে ধরপাকড় করতে যাব না, সেই ধরপাকড় করতে না যাওয়ার জন্য আপনাকে কিন্তু সেই দায়িত্ব দিতে হবে। এবং আমরা বলি যে যেদিন আমরা এই অভিযান কমিয়ে আনতে পারবো, যেদিন কোনো ফাইন করতে না পারবো, সেদিনই আসলে সত্যিকার অর্থে ব্যবসার পরিবেশ আমরা ফেরাতে পারবো। আমরা আমাদের কাজ করে যাব এবং সেখানে আপনাদের সহায়তা চাই। এবং আমি মনে করি যে প্রাইভেট সেক্টরকে অনবোর্ড না করা গেলে আমাদের টোটাল এই বাজার ব্যবস্থাপনা বা আমাদের এই যে সাপ্লাই চেন এগুলো ঠিক করা সম্ভব না। তা আপাতত এইটুকু বলে শেষ করছি। দেশমাতা জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিরস পরিশ্রম করে যাচ্ছেন, যার জন্য চিন্তা করেছিলেন যে দেশের মানুষ যেন শান্তি পায়, একটু ভালোভাবে চলতে পারে। যখন দ্রব্যমূল্য যখন 2 টাকার জায়গায় অর্থ দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্য উৎপাদনের ঘাটতি বা সরবরাহ ঘাটতির কারণে দাম বৃদ্ধি হয়, তখন দেখা যায় মিডিয়া সেটা ফলো করে প্রচার করে। তো আমার কথা হলো যে এই যে উৎপাদন ঘাটতি বা সরবরাহ ঘাটতির কারণে যে ভোক্তা অভিযান চালিয়ে যে আপনার জরিমানা করে, জরিমানা করার পরে দেখা যায় 1 মাস পরে আবার সেই সরকার বাহাদুরি দেখা সেই দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করে দেয়। যে একটা ব্যবসায়ীকে যে ক্ষতিগ্রস্ত করা, তার গুডউইলটা নষ্ট করা, এটা কি মানে থাকতে পারে? আমরা কোথাও অভিযান করতে চাই না। আপনি কি দায়িত্ব নিতে পারবেন যে রাজশাহীতে সবকিছু আপনার ঠিক আছে? আমি আমার অফিসারদের একদম মনে করি এখানে আমি কোনো অফিসারই রাখবো না। আমার অনেক জায়গায় প্রবলেম আছে, অনেক 17টা জেলা আমার খালি, এখানে কোনো অফিসার রাখবো না। আপনি দায়িত্ব নেন যে রাজশাহীতে ঠিক হবে। আজকে আমরা সাহেব বাজারে গেলাম, সাহেব বাজারে একই কোম্পানির লাচ্ছি সেমাই প্যাকেটজাত, সেটি যে দামে বিক্রি করছে 240 টাকা, ওই একই কোম্পানি খোলা সেমাইটা বিক্রি করছে, লাচ্চার সেমাই একই দামে। আমরা ওখানে বিএসটির ডিডি ছিলেন, আমি চেক করলাম, হ্যাঁ তাদের বিএসটির সার্টিফিকেশন আছে এবং তাদের ফ্যাক্টরি হলো বিসিকে, আমি নাম না বলি, বিসিকে তাদের ফ্যাক্টরি। তা আমি যখন এর কথা বললাম, ওই যে দোকানে এটা বিক্রি হচ্ছে তাকে জিজ্ঞেস করলাম, আপনারা যদি প্যাকেট জিনিস আর খোলা জিনিস দুইটাই যদি একই দাম হয়, একই কোম্পানির জিনিস, তাহলে আপনি খোলা কেন বিক্রি করছেন? বলে যে ভোক্তারা নাকি এটা খোলা জিনিসটা বেশি পছন্দ করে। আমি জানি না এটার যুক্তিটা কতটুকু। আমি যদি একই প্রোডাক্ট যেটা প্যাকেটে আছে, মেয়াদ উত্তীর্ণ সব কিছু আছে, সুন্দর একটা প্যাকেটের মধ্যে আছে, আমি কেন একই দাম হলে আমি খোলাটা কিনবো? তা তার বক্তব্য যে ভোক্তারা নাকি এই খোলাটা বিক্রি নিতে চায় এবং সেই খোলাটা সামনে রেখেছে, প্যাকেটটা পিছনে রেখেছে। সামনে ওই ডিলারের অফিসে গেলাম, সেখানে ওর ওখানে কোনো খোলা সেমাই নাই, সবগুলো র্যাকে সাজানো সুন্দর সুন্দর প্যাকেট। এই আপনাদের এখানে দেখলাম সব প্যাকেট, তো এই খোলাটা কি আপনাদের? যে আমরা খোলাও বানাই। আমি বললাম যে খোলা বানানোর তো আপনার অনুমতি নাই, কারণ বিএসটি থেকে আপনি প্রোডাকশনের লাইসেন্সই নিয়েছেন যে প্যাকেটজাত করবেন, আপনার কিন্তু খোলার লাইসেন্স আপনি নেননি, তাহলে কেন আপনি খোলাটা এখানে ইয়ে করছেন? আমি জিজ্ঞেস করলাম যে এটা কি আপনাদের কিনা? বলে যে হ্যাঁ আমরা খোলাটাও দিই, প্যাকেটও দিই। আমি বললাম কেন আপনি খোলাটা দেন, আপনার তো এটা লাইসেন্স দেয়। তখন উনি বললো যে ওই যে দোকানদার পাশে, উনি ওনাকে উদ্বুদ্ধ করে যে সেই খোলাটা বেশি সরবরাহ করতে। কারণ হলো খোলাটা বিক্রি করলে তার লাভটা, মার্জিনটা বেশি থাকে। দেখেন মানে অপরাধটা কি? অপরাধটা হলো ওই দোকানদার, তারা খোলাটা সামনে রেখেছে, প্যাকেটটা কিন্তু পিছনে। যদি আপনার মতো সচেতন যদি কোনো কাস্টমার থাকে, সে হয়তো যদি আপনার ওই 10টা আইটেম কেনে, সেখানে যদি বলে যে আমি খোলাটা নেব না, তখন ওই প্যাকেটটা বাইর করে, কিন্তু সে কিন্তু খোলাটাই বেশি বিক্রি করে। তাহলে দেখেন দুই দিকে অপরাধ। একটি হলো যে দোকানে বিক্রি করছে সে কিন্তু ইচ্ছা করেই আপনার খোলাটা অর্ডার দিয়ে বাড়িয়ে নিচ্ছে, আর যিনি এটি সাপ্লাই দিচ্ছেন, যিনি ম্যানুফ্যাকচার করছেন, তিনি কিন্তু তাকে আপনার লাভ করার জন্য তার অনুমতি না থাকলেও কিন্তু সেই ফ্যাক্টরিতে খোলা আপনার এটা তৈরি করছে। তা আমরা সেখানে 50,000 টাকা জরিমানা করলাম, এটি হলো টোকেন জরিমানা। এবং ওই ফ্যাক্টরিতে আমরা কালকে থেকে বলেছি যদি খোলা যদি এরপরে প্রোডাকশন যদি আরও অব্যাহত রাখে, তাহলে ওই টোটাল আমরা সিলগালা করে দেব। এখন আপনি বলেন এই কাজে কি আমরা কোনো অন্যায় করেছি কিনা? আপনার কাছে কি মনে হয়? এই আমি যে কেস স্টাডি, এটা জাস্ট 2 ঘন্টা আগের, এখানে আপনার কাছে কি মনে হয়? ঠিক আছে, আপনি কি আমাকে বলতে পারবেন যে আজকে ইন্ডিয়া পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার সাথে সাথে এই 60 টাকা 70 টাকার পেঁয়াজ কেন 150 থেকে 200 টাকা হয়? এটি কে করেছে? এটি প্রত্যেকটা লেয়ারে করেছে।
এই যে আমরা বলি যে খুচরা, আপনার প্রতিটা জায়গায় কিন্তু আপনার পদার্থ ম্যানিপুলেট হয়। এই যে আজকে আমি কেন লেবু কিনেছি, এটা মিডিয়াতে আসবে যে ভোক্তার ডিজি এখান থেকে লেবু কিনে নিয়ে গেছে, এটা একটা ডেমনস্ট্রেশন। অর্থাৎ এই এই রাজশাহী একটা সিটি, মেট্রোপলিটনের সবচেয়ে বড় বাজারে যদি আপনার 10 টাকা হালিতে লেবু পাওয়া যায়, এই লেবুটা কৃষক কয় টাকা বিক্রি করেছে? মানে একটা লেবুতে 2.5 টাকা দাম পড়েছে, যে একদম খুচরা পর্যায়ে বিক্রি করছে। কৃষক হয়তো সর্বোচ্চ 1 টাকা করে পেয়েছে একটা লেবুতে। এই 1 টাকার লেবু আমরা ঢাকায় কয় টাকা কিনে একটু দেখেন। এটা কি মেসেজটা কি? মেসেজটা হলো ওই কাউরান বাজারে যখন এই ট্রাকটা ঢোকে, সেখানে অবশ্যই এখানে পরিবহনে অনেক সমস্যা আছে। 10,000 টাকার ট্রাক ভাড়া, 25,000 টাকা পথে খরচ হয়ে যায়। এগুলোর পরেও কাউরান বাজারে রাত্রি 12টার সময় যে ট্রাকটা ঢোকে, এই লেবুর ট্রাকই যদি বলি, ওই লেবুর ট্রাকে বসা অবস্থায় আপনার ওখানে 3 গুণ দাম বেড়ে যাচ্ছে। এই কাজগুলো কারা করছে? এটা বিভিন্ন লেয়ারের ব্যবসায়ীরা করছে। অর্থাৎ কৃষকদের কাছ থেকে যে ফড়িয়া কিনছে, সেই ফড়িয়া যখন ওখানে পাঠাচ্ছে আড়তে, এই আড়ত নামে কিছুই নাই। আড়তের নামে তারা ওখানে ট্রাকে ট্রাকে করে ওখানে জাস্ট রাস্তায় নেমে ওখান থেকে তারা ওখানে বিভিন্ন বাজারে যারা আসে তারা ওই ভোর রাতের মধ্যে এগুলো নিয়ে যায়, এবং ওই জিনিসটা কাউরান বাজারের যে লেবুটা ঢুকতেছে সেটা ওখানে 2 গুণ 3 গুণ দাম হয়ে যাচ্ছে। আপনার 30 টাকার পটল সেটি হয়ে যাচ্ছে ওই জায়গায় আপনার 60 থেকে 70 টাকা, আর ওইটি যে আপনার 1 কিলোমিটার দূরে শান্তিনগর বাজারে গিয়ে ওটা 80-90 টাকা হয়ে যাচ্ছে। এই কাজগুলো কারা করছে? এটা তো প্রত্যেকটা লেয়ারে হচ্ছে। এই জন্য আমরা যেটা কাজ করি, প্রথমে আমরা খুচরা বাজারে যাই, খুচরা বাজারে তাদের অবস্থাটা দেখি, ওখান থেকে আমরা পাইকারি বাজারে যাই, পাইকারি বাজারের অবস্থাটা দেখি, এরপরে আড়তে যাই, এরপরে রুটে যাই। আপনি বললেন যে এখানে কিন্তু সাপ্লাই ডিমান্ডের যে থিওরি ইকোনমিক্সের, এখানে যারা জানেন যে সাপ্লাই বেশি থাকলে দাম পড়ে যায়, এখানে ওই ফর্মুলা কাজ করছে না। আপনি আমাকে বলতে পারেন যে কোনো জিনিসের আপনার ঘাটতি আছে? কোনো জিনিসের ঘাটতি নেই। কেন আজকে ওই যে খোলা আপনার কি সেমাই বিক্রি করে কেন ফাইন করেছি? তাহলে তো আপনি দায়িত্ব নেন, এবং সেখানে যদি এই দায়িত্ব নিয়ে বলতে পারেন যে না ঠিক আছে সব কিছু, সেখানে আপনার খুচরা এবং পাইকারি বাজারে আপনার দামের পার্থক্য হবে না, তারা যুক্তি পর্যায়ে লাভ করবে, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আমি চাই এই দায়িত্বটা আপনারা নেন। ধন্যবাদ আপনাকে। বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা একত্রিত হয়ে বিভিন্ন প্রশাসনের কাছে আমরা আমাদের তুলে ধরেছি, কিন্তু ফল কিন্তু পাইনি। কেন পাইনি আজও আমাদের চিন্তার ভিতরে আসে না। সবাই কিন্তু কথা দেয়। এই মঞ্চেই বিগত দিনে বিভাগীয় কমিশনার সাহেব আমাকে বলেছিলেন যে অসুবিধা নাই, আপনাদের জন্য একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে। সেটা কি স্যারকে একটু বুঝাই। পরিবেশ দূষণ হয় একমাত্র আমাদের কারণে। বর্তমান রাজশাহীতে খুবই সুন্দর পরিবেশ হয়েছে, কিন্তু আমাদের জন্য যে পরিবেশটা দূষণ হয় সেটা কিন্তু আপনারা দেখতে পান না, কিন্তু আপনাদের নাক দিয়ে সেই দূষণটা ঢুকে যায়। সেটা হলো এই যে আমরা যত্রতত্র গরু, ছাগল, মহিষ এগুলো জবাই করে থাকি যত্রতত্র। এই জিনিসটার জন্যই আমি 22-23 বছর একটা জিনিস চেয়েছি, সেটা হলো স্লটার হাউস, পশু জবাইয়ের স্থান। এই স্থানটা আজ পর্যন্ত আমাদের ভাগ্যে জুটল না, আর আমরা পরিবেশ দূষণ থেকে মুক্তিও পেলাম না। আমি আপনাদের কাছে একটি সহযোগিতা চাই, আপনারাও যেন আমাদেরকে সহযোগিতা করে কমপক্ষে 4-5টা স্লটার হাউস রাজশাহী শহরের মধ্যে করে দেন। তাতে কি হবে, পরিবেশ দূষণ মুক্ত হবে, উপরন্তু স্বচ্ছ ভালো জিনিস আপনি খেতে পাবেন। আমাদের মাংস ব্যবসায়ী উনি আক্ষেপ করে বললেন ঢাকা সিটিতে 2 সিটি কর্পোরেশন অনেক কোটি টাকা খরচ করে স্লটার হাউস করেছে, কেউ যায় না ওখানে। এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব। তারা যদি একটি আধুনিক স্লটার হাউস করে এখানেও আপনারা যাবেন না। কারণ হলো ওই যে গরুটার আপনি ওই একদম মানে নিঃশ্বাস উঠে গেছে, যে
মৃত্যুর দিকে ধাবিত হয়েছে, ওই খাঁটি গরু হিসাবে বিক্রি করছেন। এটা নিয়ে আমরা অনেক কাজ করেছি, আপনারা জানেন। মাঝখানে আমি আপনাদের যে ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের ইমরান ভাই সহ অনেকগুলো মিটিং করেছি, এবং খলিল যখন বিপ্লব ঘটিয়ে দিল, 800 টাকার মাংস যখন 595 টাকায় বিক্রি করলো, তখন কিন্তু এই জায়গাটা নিয়ে হইচই পড়ে গেল। এবং আপনাদের এখানেও এক ব্যবসায়ী কম দামে বিক্রি করার জন্য সে কিন্তু তার জীবনটা দিয়েছে। এই মাংস ব্যবসায়ীর পক্ষ থেকে আপনারা কতদিন তার পাশে বা তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন? ওই লোকটা তো মৃত্যুর কারণ হচ্ছে, এটা তো জানেন আপনারা, যে সে কম দামে বিক্রি করছে, পাশের দোকানের মাংস ব্যবসায়ী কেন সে কম দামে বিক্রি করছে, এই জন্য আপনার ওই চাপাতি দিয়ে তাকে ওখানে হত্যা করা হয়েছে। এটা নিয়ে তো আপনি কোনো আন্দোলন আমি দেখি না। এই জায়গাটায় আজকেও আমি গিয়ে দেখলাম এখানে 780 টাকায় মাংস বিক্রি করে, একটা দোকানটা খোলা পেয়েছিলাম, সব দোকানগুলো বন্ধ করে তারা চলে গেছে। অদ্ভুত ব্যাপার। এই যে স্লটার যদি হয়, সেখানে আপনার যে রক্ত, এই মাংসের যে গরুর যে রক্তটা, এটা আমরা পরিবেশের দূষণ করছি, অথচ এটি একটা মহামূল্যবান জিনিস। এটি আপনার আমাদের যে পোলট্রি ফিড, আমাদের যে ফিড বানানো হয় সেটার জন্য একটা হাই প্রোটিন, এবং এই প্রোটিনগুলো আমরা ইম্পোর্ট করে আনি, এবং সেই ইম্পোর্টের ক্ষেত্রে এটি কি মানে পর্কের যে জিনিসটা আমাদের জন্য হারাম, পর্কের না গরুর, এটি কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি না। তাহলে আমি কিন্তু এই রক্তটাকে কাজে লাগাতে পারি না। গ্রামের একটা ছোট বাজার, সেখানে আপনার ইজারা আপনার 5,000-7,000 টাকা। কেন? ওই গ্রামের যে হাটটা, ওটি কি এটা কি ডাক নিয়ে নিচ্ছে? ওটা তো আপনার খাস জমিতে 2টা বাঁশ গেড়ে ওটা করেছে, কেন ওখানে এটি হবে? আপনার চামড়ার দাম আমরা এখনো নিশ্চিত করতে পারিনি। 2006 সালে আপনার চামড়ার দাম ছিল 6,000 টাকা, একটা জুতা পাওয়া যেত 600 টাকায়। এখন হলো একটা জুতার দাম হয়েছে 6,000 টাকা, আর চামড়ার দাম হয়েছে 600 টাকা। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা? দাঁড়াচ্ছে কি, যে এই সব জায়গায় প্রতিটা জায়গায় কাজ করার আছে, এবং এই প্রতিটা বিষয় আমরা আইডেন্টিফাই করেছি। আমরা 8টা সুপারিশ এখানে তুলে ধরেছি, যাদের যে কাজগুলো করার কথা আমি আশা করি সেই কাজগুলো করবে। আমি মনে করি যে প্রতিটা গরু যখন আমার মাংস আপনি বিক্রি করবেন, আমার ঘরে যখন আসবে, এটি আপনার নিশ্চিত হতে হবে এটা স্যানিটারি ইন্সপেক্টরের সার্টিফিকেট আছে কিনা, এটি নিশ্চিত হতে হবে। কারণ আমরা একটা উদ্ধার করলাম মানিকগঞ্জে, ম্যাটকাও হয়েছে, গরুটা মারা গেছে, সেই মাংস আপনার বাজারে চলে আসছে। কি অদ্ভুত এক ব্যাপার! এটা কারা করছে? এই তো বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। আমাদের সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাকে।